নমস্কার, সুপ্রতীক টক নিউজে আপনাদের স্বাগত জানাই। দর্শক বন্ধু, 2026-এর নির্বাচনের এই মুহূর্তটি বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন বলুন তো? কারণ আজ নন্দীগ্রামে সেই লড়াকু ছেলে শুভেন্দু অধিকারী কেবল একজন নেতা নন, তিনি এখন বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। কিন্তু এই জয়ের পথ কি এত সহজ ছিল? একদমই নয়। এই লড়াই ছিল সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্বের বিরুদ্ধে। আসুন শুভেন্দু অধিকারীর সেই দুর্ধর্ষ লড়াই আমরা আজকে দেখে নিই। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই একটি কথা বারবার বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী না করা পর্যন্ত আমি শান্ত হব না। শুভেন্দুর প্রধান টার্গেট ছিল তৃণমূল নেত্রীকে সিংহাসন থেকে সরানো। গত 5 বছর ধরে তিনি বারবার রাস্তায় নেমেছেন, হাজার হাজার সভা করেছেন শুধুমাত্র এই একটি উদ্দেশ্যের জন্যে। আজকের পরিষদীয় বৈঠকে বিধায়করা যখন হাত তুলে শুভেন্দু অধিকারীকে নেতা নির্বাচিত করেন, তখন কারো মনে কোনো সংশয় ছিল না। কারণ যে জায়ান্ট কিলিং মেশিন তিনি শুরু করেছিলেন তা পূর্ণতা পেয়েছে আজকের এই জয়ে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবার এক অভাবনীয় চাল চেলেছিলেন। সাধারণত বড় নেতাদের একটি নিরাপদ আসন দেওয়া হয়, কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে স্ট্র্যাটেজি ছিল আক্রমণাত্মক। কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর ওপর এতটাই ভরসা করেছিলেন যে তাকে একই সঙ্গে নন্দীগ্রাম এবং ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ও নিজের ঘরে প্রার্থী করা হয়। অমিত শাহ প্রচারের সময় স্পষ্ট বলেছিলেন যে এবার শুধু নন্দীগ্রামে আটকে থাকা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে তাকে হারাতে হবে। ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ জানানোই ছিল বিজেপির সবথেকে বড় মনস্তাত্ত্বিক জয়। ভবানীপুরকে মনে করা হতো তৃণমূলের সবথেকে নিরাপদ দুর্গ, কিন্তু সেই দুর্গের পতন আজ বাংলার রাজনীতিতে ভূমিকম্প এনে দিয়েছে। তথ্য বলছে শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 15,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন। এটি কেবল একটি হার নয়, এটি তৃণমূলের রাজনীতির শেষ কফিন। 2011 সালের নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতলেও তা নিয়ে অনেক বিতর্ক ছিল, কিন্তু 2026-এ ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই জায়গাতেই জয়ী হয়ে শুভেন্দুবাবু প্রমাণ করেছেন যে তিনিই বাংলার আসল জননেতা। শুভেন্দু অধিকারী বারবার হিন্দু ধর্মের কথা বলেছেন এবং দাবি করেছিলেন যে হিন্দু ভোট একজোট হলে তৃণমূলকে হটানো সম্ভব। মুসলিম ভোট এবং মহিলা ভোটের যে বিভাজন এবারের নির্বাচনে দেখা গেছে, তা তৃণমূলের অজেয় ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। তৃণমূল যে সংখ্যালঘু ভোট ব্যাংকে ভরসা করত, সেখানেও থাবা বসাতে সফল হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি। দর্শক, শুভেন্দু অধিকারী বারবার বলতেন আমরা অর্থাৎ সংগঠনের কথা। আর এই সম্মিলিত লড়াইয়ের ফলেই আজ রাইটার্স বিল্ডিংয়ে মহাকরণ আবার জেগে উঠতে চলেছে। নবান্ন নয়, বরং লালবাড়ি থেকেই এবার সরকার চালাবেন শুভেন্দু অধিকারী। আজকে ব্রিগেডে সেই নজিরবিহীন শপথও হলো। বাংলার মানুষ কি তবে প্রকৃত সোনার বাংলার পথে এক ধাপ এগিয়ে গেল, নাকি এই পালাবদল অন্য কোনো রাজনৈতিক সমীকরণের জন্ম দেবে? নজর থাকবে সেদিকেই। যে প্রশ্নের উত্তর আজ গোটা ভারতবর্ষ খুঁজছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব বলে মনে করা হতো, 2026-এ তাঁর ভোট ব্যাংকে হঠাৎ এই ভূমিকম্প কেন এলো? কেন খোদ নবান্নের গোয়েন্দারাও বুঝতে পারল না যে পায়ের তলার থেকে জমি সরে গিয়েছে? ঠিক 2021 সালে বুদ্ধদেব ভট্টাচার্যরা যেমন টেরও পাননি যে বামফ্রন্ট হারছে, ঠিক সেই একই অন্ধদশা এবার দেখা গেল তৃণমূলের মধ্যে। আজ আমাদের এই ইনভেস্টিগেশনে আমরা 3টে বড় তথ্য নিয়ে আলোচনা করব, যা তৃণমূলের অজেয় তকমাকে মুছে দিয়েছে। তৃণমূলের সবথেকে বড় হাতিয়ার ছিল সংখ্যালঘু ভোট ব্যাংক, কিন্তু 2026-এর নির্বাচনে সেই তথাকথিত নিরাপদ দুর্গে ধস নেমেছে। সংখ্যালঘু ভোটের একটি বিশাল অংশ এবার তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু কেন? সাধারণ ভোটাররা বলছেন উন্নয়নের দাবি সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক পরিষেবাগুলো দুর্নীতির গ্রাসে চলে যাওয়ায় সংখ্যালঘু পাড়াগুলোতে ক্ষোভ পঞ্জীভূত হচ্ছিল। সংখ্যালঘু ভোট এবার এক কাট্টা হয়ে জোড়া ফুলে পড়েনি, বরং তা ভাগ হয়ে গিয়েছে বিজেপি এবং অন্যান্য শিবিরের মধ্যে। মুসলিম ভোট ভাগ হওয়া মানেই তৃণমূলের জেতা আসনগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়া, আর 2026-এ সেটাই হয়েছে। তৃণমূলের তুরুপের তাস ছিল নারী শক্তি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলা ভোট ব্যাংক তৈরি করেছিলেন, সবাই ভেবেছিল সেটা বুঝি অটুট। কিন্তু 2026-এর ফল বলছে অন্য কথা। কেবল 500 বা 1000 টাকায় যে আর সংসার চলছে না, সে কথা এবার মহিলারা বুঝিয়ে দিয়েছেন। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং রাজ্য জুড়ে নারী নিরাপত্তা নিয়ে একের পর এক অপ্রীতিকর ঘটনা মহিলাদের মনে ভীতি ও বিরক্তির জন্ম দিয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী মা বোনেদের সুরক্ষার প্রতিশ্রুতি এবার গ্রামের সাধারণ গৃহিণীদের মনে ধরেছে। মহিলা ভোট বিপুল হারে পদ্ম শিবিরের দিকে ঝুঁকে পড়েছে, যা তৃণমূলের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে। এবার আসা যাক সব থেকে বিতর্কিত এবং প্রভাবশালী পয়েন্টে। শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনে কোনো রাগঢাক না রেখেই হিন্দুত্বের ডাক দিয়েছেন। শুভেন্দুবাবু বারবার দাবি করেছিলেন, সংখ্যালঘুদের উন্নয়ন তৃণমূল করছে ঠিকই, কিন্তু হিন্দুরা বঞ্চিত। তিনি স্পষ্ট বলেছিলেন, যদি হিন্দু ভোট 100% একজোট হয় তবেই বিজেপি সরকার গড়বে। তথ্য বলছে, হিন্দু ভোটের এই একই করণই বিজেপিকে 200 ম্যাজিক ফিগার পার করতে সাহায্য করেছে। হিন্দু প্রধান জেলাগুলোতে তৃণমূল কার্যত সাফ হয়ে গিয়েছে। শুভেন্দুবাবুর সনাতনী আবেগ কার্ডটি সাধারণ ভোটারদের মনে গভীরভাবে রেখাপাত করেছে, যা জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু ভোটারদের বিজেপির ছাতার তলায় নিয়ে এসেছে। সব শেষে মানুষ বিরক্ত ছিল দুর্নীতিতে। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এসেছিল, তা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছিল। শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী এবার ভোটারদের কানে একটাই মন্ত্র দিয়েছেন, পিএম ও সিএম একই দলের হলে দিন রাতে উন্নতি সম্ভব। আর এই ডাবল ইঞ্জিন থিওরি বাংলার বেকার যুবক ও মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে আশার আলো জাগিয়েছে। যে আশার টানে মানুষ তৃণমূলের পাহারাদার হয়ে থাকা থেকে মুক্তি চেয়ে বিজেপিকেই ভোট দিয়েছে। 2026-এর এই রায় প্রমাণ করে দিল যে বাংলার ভোটাররা আর শুধু আবেগে বা সস্তায় ভোলেন না। তারা চান নিরাপত্তা, তারা চান কর্মসংস্থান এবং তারা চান স্বচ্ছতা। সংখ্যালঘু মহিলা এবং হিন্দু ভোটের এক নতুন সমীকরণই কি আগামী 5 বছর বাংলাকে দিশা দেখাবে? শুভেন্দু অধিকারীর নেতৃত্ব কি সত্যি সোনার বাংলা আসবে? দর্শক বন্ধু, এবার আমরা আলোচনা করব সেই ক্ষত নিয়ে, যা বাংলার সাধারণ মানুষের হাড়ের মজ্জায় গিয়ে বেঁধে গিয়েছিল। গত 5 বছরে রাজ্যের মানুষ সব থেকে বেশি কিসে বিরক্ত ছিল বলুন তো? উন্নয়ন? একেবারেই না। রাস্তাঘাট তাহলে? তাও নয়। মানুষ বিরক্ত ছিল সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ওপর, যা বাংলার ভবিষ্যৎকে নিলামে তুলে দিয়েছিল। 2026-এর নির্বাচনে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার এই দুর্নীতিই ছিল তৃণমূলের পতন রেখার প্রধান স্থপতি। বাংলার ঘরে ঘরে আজ শিক্ষিত বেকারদের দীর্ঘশ্বাস। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অশিক্ষক কর্মচারী নিয়োগ দুর্নীতির যে পাহাড় প্রমাণ তথ্য গত কয়েক বছরে সামনে এসেছে, তা সাধারণ মধ্যবিত্ত মানুষের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থায় এমনভাবে ঘুণ ধরেছিল যে মানুষের মনে সিস্টেমের প্রতি একেবারেই কোনো ভরসা ছিল না। শুভেন্দু অধিকারী বারবার তার সভায় তুলে ধরেছেন যে যোগ্য প্রার্থীরা যখন রোদে জলে পুড়ে রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন, তখন তৃণমূলের প্রভাবশালী নেতারা টাকা নিয়ে অযোগ্যদের চাকরি বিলি করছেন। বাংলার প্রতিটি গ্রাস থেকে আসা চাকরি প্রার্থী যুবক এবং তাদের অভিভাবকরা এবার ব্যালট বক্সে নিজেদের প্রতিশোধ নিয়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, যে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ একসময় তৃণমূলের স্তম্ভ ছিল, দুর্নীতির এই নগ্ন রূপ দেখে তারা এবার গণহারে পদ্ম শিবিরেই ভোট দিয়েছে। শুধু শিক্ষা নয়, মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার অর্থাৎ স্বাস্থ্য পরিষেবাতেও দুর্নীতির থাবা বসেছিল। সরকারি হাসপাতালগুলোতে দালাল রাজ এবং রেফারেল চক্র সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। গ্রাম বাংলার সাধারণ ভোটাররা দেখেছেন, ব্লক স্তরের হাসপাতালগুলোতে ডাক্তার নেই, ঔষধ নেই, অথচ শাসক দলের নেতাদের পকেটে টাকার কিন্তু অভাব নেই। স্বাস্থ্যের মতো সংবেদনশীল ক্ষেত্রেও যখন দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি উঠতে শুরু করলো, তখন মানুষ বুঝতে পারলো তাদের জীবনে এই সরকারের কাছে নিরাপদ নয়। শুভেন্দু অধিকারী তার প্রচারে বারবার আশ্বাস দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে স্বাস্থ্য ব্যবস্থার এই সিন্ডিকেট রাজ বন্ধ হবে। তিনি দাবি করেছেন, কেন্দ্র ও রাজ্য একই দলের সরকার অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার হলে সরাসরি দিল্লির উন্নত স্বাস্থ্য পরিকাঠামোগুলো বাংলায় আনা সম্ভব হবে। তদন্ত বলছে, এই ক্ষোভ একদিনে তৈরি হয়নি। মানুষের মনে জমতে থাকা বিরক্তি আগ্নেয়গিরির লাভা হয়ে ফেটে পড়েছে বুথের লম্বা লাইনে। তৃণমূলের নেতৃত্ব ভাবতে পারেনি যে সাধারণ মানুষ এতটা নিবিড়ভাবে এই দুর্নীতিগুলো পর্যবেক্ষণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ইমেজ দিয়েও এই সিস্টেমেটিক দুর্নীতি ঢাকা সম্ভব হয়নি। শুভেন্দু অধিকারী এই দুর্নীতিকে কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরং মানুষের জীবন মরণ ইস্যুতে পরিণত করতে পেরেছিলেন। তিনি সাধারণ ভোটারদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আপনার সন্তানের ভবিষ্যৎ তৃণমূলের দুর্নীতি বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে বড় চ্যালেঞ্জ নিয়েছেন, শিক্ষা ও স্বাস্থ্যের এই আবর্জনা পরিষ্কার করা। তিনি পরিষ্কার বলেছেন, নবান্ন নয়, মহাকরণ বা লালবাড়ি থেকেই সরকার চলবে এবং প্রতিটি দুর্নীতির বিচার হবে। আজকের ভোটাররা চায় না কোনো বড় ঘোষণা, তারা চায় তাদের ঘরের ছেলে বা মেয়েরা মেধার ভিত্তিতে যেন চাকরি পাক এবং অসুস্থ হলে হাসপাতালে গিয়ে যেন সম্মানজনক চিকিৎসা পাক।
2026-এর নির্বাচনী ফলাফল আসলে বাংলার সাধারণ মানুষের সেই মৌলিক চাহিদারই জয় জয়কার। দুর্নীতি কি তবে চিরতরে মুছে যাবে? শুভেন্দু অধিকারীর জামানায় কি স্বচ্ছতা ফিরবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তরটা দেবে সময়। তবে একটা কথা নিশ্চিত, বাংলার ভোটাররা প্রমাণ করে দিয়েছে যে ক্ষমতার দম্ভে মানুষের পেটে লাথি মারলে তার জবাব কিন্তু ব্যালট বক্সে নির্মম হয়। দর্শক বন্ধু, পরিবর্তন তো হয়ে গিয়েছে, কিন্তু পরিবর্তনের পর কি? শুভেন্দু অধিকারী এখন আর বিরোধী দলনেতা নন, তিনি হবু মুখ্যমন্ত্রী। আজ তার মুখে একটাই মন্ত্র, কথা কম কাজ বেশি। কিন্তু এই কাজটা ঠিক কি? শুভেন্দুবাবু কি পারবেন সোনার বাংলা ফিরিয়ে দিতে, যার স্বপ্ন বিজেপি গত 10 বছর ধরে দেখিয়ে আসছে? নাকি ডবল ইঞ্জিন কেবল একটি রাজনৈতিক জুমলা হয়েই থাকবে? আসুন এই নতুন সরকারের রোড ম্যাপ এবং চ্যালেঞ্জগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। শুভেন্দু অধিকারী তার প্রথম ভাষণেই স্পষ্ট করে দিয়েছেন যে তার অগ্রাধিকারগুলো, তার লক্ষ্য বাংলায় অনুপ্রবেশকে একেবারেই ঢুকতে না দেওয়া। শুভেন্দুবাবুর দাবি, গত 1.5 দশকে বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হয়েছে তা বাংলার জনবিন্যাস বদলে দিয়েছে। তার সরকার এবার রাষ্ট্রবাদকে মজবুত করতে চায়। তিনি জানিয়েছেন তার সরকার নিজের ইচ্ছে মতো নয়, বরং মোদিজির দেওয়া সংকল্পপত্র বা নির্বাচনী ইস্তেহার অক্ষরে অক্ষরে পালন করবে। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পগুলো যা এতদিনে বাংলায় আটকে ছিল তা এবার ঝড়ের গতিতে বাস্তবায়িত হবে। কলকাতা কি তার হারানো গৌরব ফিরে পাবে? শুভেন্দু অধিকারী আজ একটা বড় স্বপ্নের কথা বলেছেন। তিনি চান কলকাতাকে আবার ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিক রাজধানী হিসাবে গড়ে তুলতে। শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের এই পুণ্যভূমি গত কয়েক বছরে রাজনৈতিক হিংসার জন্য পরিচিতি পেয়েছিল। শুভেন্দুবাবুর চ্যালেঞ্জ হলো এই আধ্যাত্মিক চেতনাকে আবার জাগ্রত করা, বিনিয়োগকারীদের বার্তা দেওয়া যে বাংলায় এখন নিরাপদ এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। দর্শক, আপনি খেয়াল কি করেছেন? শুভেন্দু অধিকারী বারবার একটি জায়গার নাম নিচ্ছেন, লালবাড়ি বা মহাকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা পাওয়ার পর সচিবালয় সরিয়ে নিয়ে গিয়েছিলেন গঙ্গার ওপারে নবান্নে। শুভেন্দুবাবু ঘোষণা করেছেন তিনি নবান্ন থেকে নয়, বরং ঐতিহ্যের মহাকরণ থেকেই সরকার চালাবেন। সাধারণ মানুষের কাছে এটা কেবল বিল্ডিং বদল নয়, এটা একটা বার্তা যে পুরনো ঐতিহ্য আর প্রশাসনিক ডিসিপ্লিন ফিরছে। আমলাতন্ত্রের ওপর রাজনৈতিক খবরদারি কমিয়ে প্রকৃত সুশাসন ফেরানোই হবে শুভেন্দুবাবুর অ্যাসিড টেস্ট। সবশেষে সেই বহু চর্চিত ডাবল ইঞ্জিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের প্রচারে বারবার বলেছেন পিএম বিজেপির, সিএমও বিজেপির। শুভেন্দু অধিকারীর যুক্তি হলো, যখন কেন্দ্র ও রাজ্য একই দলের সরকার থাকে তখন ফান্ডের জন্য দিল্লির দরজায় ভিক্ষা করতে হয় না। নীতি আয়োগের বৈঠক থেকে শুরু করে কেন্দ্রীয় অনুদান কোনো ফাইল আর আটকে থাকবে না। সাধারণ ভোটাররা এবার এই আশাতেই ভোট দিয়েছেন যে দিল্লি আর কলকাতার লড়াইয়ে বাংলার যে ক্ষতি হয়েছে তা এবারে মিটবে। রাস্তাঘাট, শিল্পায়ন এবং কর্মসংস্থান, ডাবল ইঞ্জিন কি সত্যিই দিনে রাতে উন্নতি ঘটাতে পারবে? বাংলার মানুষ কিন্তু ঘড়ি ধরে হিসেব করা শুরু করে দিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন আমি নয়, আমরা, অর্থাৎ টিম বিজেপির উপর ভরসা রাখছেন তিনি। কিন্তু মনে রাখবেন দর্শক, 2026-এর এই রায় যতটা বিজেপির জয়, তার থেকেও বেশি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ। শুভেন্দু যদি সেই ক্রোধকে শান্ত করে প্রকৃত উন্নয়ন দিতে না পারেন, তবে বাংলার ইতিহাস কিন্তু বড়ই নির্মম। আজকে ব্রিগেডের সেই নজিরবিহীন শপথ গ্রহণ অনুষ্ঠান যা একটু আগেই সম্পূর্ণ হলো, সেই ঐতিহাসিক মুহূর্তের প্রতিটি আপডেট নিয়ে আমরা থাকবো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করুন।